আজকে আমরা আলোচনা করছি একটা ছোট গল্প নিয়ে, নাম ছায়ার জগৎ। হুম বেশ ইন্টারেস্টিং একটা গল্প। এখানে রহস্য, লোককথা আবার বাস্তব সব যেন মিলেমিশে একাকার। একদম। গল্পের সেটিংটাই বেশ, মানে একটা শহরের ধারে পুরনো পরিত্যক্ত বাড়ি। হ্যাঁ, আর সেই বাড়ির একজনই বাসিন্দা, চন্দ্রনারায়ণ, যাকে নিয়ে লোকজনের মধ্যে নানান কথা। কেউ বলে পাগল, কেউ হয়তো সাধু ভাবে, আবার শোনা যায় নাকি উনি আত্মা টেনে নিতে পারেন। বেশ গা ছমছমে ব্যাপার। ঠিক। আর এই রহস্যের টানেই অরণ্য, মানে একজন ইতিহাস গবেষক, শহর থেকে এসে হাজির হয়। যদিও স্থানীয়রা ওকে বারণ করেছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, বারণ করেছিল। কিন্তু ওই যে কৌতূহল ওকে থামায় কে? সে তো গেল ওই বাড়িতে। আর এখান থেকেই তো গল্পটা অন্যদিকে মোড় নেয়। একজন যুক্তিবাদী মানুষ, সে কিনা একটা অলৌকিক অভিজ্ঞতার সামনে পড়ছে। আমরা সেটাই আজ একটু খুঁটিয়ে দেখব। চন্দ্রনারায়ণের জগৎ, তার ওই ছায়াদের ধারণা, এসব আসলে কি? অরণ্য যখন পৌঁছল, চন্দ্রনারায়ণের প্রথম কথাটা কি ছিল? বেশ চমকে দেওয়ার মতো। হ্যাঁ, ওটাই তো। ভেতর থেকে আওয়াজ এলো, এসো, তুমি তো অনেক দেরি করলে। মানে অরণ্য তো অবাক। ভাবার বিষয়, উনি কি করে জানলেন? আগে থেকে, নাকি এটা এমনি কাকতালীয়? সেটাই তো রহস্যের শুরু। ভেতরে ঢোকার পর পরিবেশটা আরও অদ্ভুত। চন্দ্রনারায়ণ ধ্যান করছেন, জটপড়া চুল দাড়ি। আর চোখ দুটো কেমন যেন অন্য জগতে। একদম। আর উনি অরণ্যকে যা বললেন, সেটা তো মানে সাধারণ যুক্তির একেবারে বাইরে। কি বলেছিলেন? বললেন, তোমরা যা ইতিহাস বলো, আমি তা প্রতিদিন বাঁচি। বাবা, তার মানে? মানে উনি বলতে চাইলেন, ওর কাছে যেটা মাথার ভেতরের উন্মাদনা, সেটাই নাকি আসল সত্যি। এটাকে কি শুধু পাগলের প্রলাপ বলা যায়, নাকি এর অন্য কোনো মানে আছে? এখানেই গল্পটা গভীর হয়ে ওঠে। চন্দ্রনারায়ণ কি শুধুই মানসিক ভারসাম্যহীন, নাকি তার এই অবস্থাটা মানে প্রচলিত বাস্তবতার বাইরের কোনো সত্যকে দেখাচ্ছে? উনি তো নিজেকে ইতিহাসের সাক্ষী বলছেন, তাই না? শুধু পাঠক বা গবেষক নন। ঠিক। এটা কিন্তু ইতিহাস চর্চার যে ধারণা, তাকেই একটা চ্যালেঞ্জ। এরপর তো সেই ছায়াদের ব্যাপারটা আসে, সব থেকে অদ্ভুত অংশ। হ্যাঁ, উনি দাবি করলেন যে দেওয়ালের গায়ে যে ছায়াগুলো নড়ে চড়ে, ওগুলো নাকি ওর বন্ধু। বন্ধু? তারাই নাকি অরণ্যর আসার খবর দিয়েছে? উনি তাই বললেন। এখন প্রশ্ন হলো, এই ছায়াগুলো কি? নিছকই মনের ভুল, নাকি অন্য কিছু? কোনো আধিভৌতিক ব্যাপার? গল্পে তো সেরকমই ইঙ্গিত, তাই না? মনে তো হয় এই ছায়ার ধারণাটাই গল্পে একটা অলৌকিক মাত্রা এনে দেয়। এগুলো কি ওর একাকিত্বের সঙ্গী, মানে মনের সৃষ্টি, নাকি সত্যিই ওদের আলাদা অস্তিত্ব আছে? গল্প কিন্তু উত্তর দেয় না, বরং প্রশ্নটা রেখে দেয়। আর ঠিক তারপরে চন্দ্রনারায়ণকে কি বললেন? বললেন, তুমি হবে পরবর্তী বাহক। এই বাহক শব্দটা কিন্তু খুব ভাবায়। কিসের বাহক? ওর জ্ঞানের, নাকি ওই পাগলামির? নাকি ওই ছায়াদের জগতের, কে জানে। আর এই ঘোষণার পরেই তো আসল নাটক। আলো নিভে গেল হঠাৎ করে। হ্যাঁ, আর অরণ্য আয়নায় নিজেকে দেখল। নিজেরই মুখ, কিন্তু চোখ দুটো। চোখ দুটো চন্দ্রনারায়ণের মতো তীব্র, কিছুটা যেন পাগলাটে। তাহলে কি হলো অরণ্যের? এটা কি শুধুই মানসিক চাপ? মানে চন্দ্রনারায়ণের প্রভাবে ওর যুক্তিবাদী মনটা হারিয়ে গেল? সেটাও হতে পারে। অথবা সত্যি কি কোনো হস্তান্তর ঘটল, কোনো সুপারন্যাচারাল ব্যাপার। সে কি ওই জগতের অংশ হয়ে গেল? এই দুটো সম্ভাবনাই কিন্তু গল্পটাকে দারুণ আকর্ষণীয় করে তুলেছে। এটা কি সাইকোলজিক্যাল থ্রিলার নাকি হরর? লেখক বোধহয় ইচ্ছে করেই এই সীমারেখাটা স্পষ্ট করেননি। অরণ্যের পরিণতি এটাই দেখায় যে অজানা, ব্যাখ্যাতীত জিনিসগুলো কিভাবে একজন যুক্তিশীল মানুষকেও গ্রাস করতে পারে। গল্পটা শেষে আমাদের ভাবতে বাধ্য করে, আচ্ছা, চন্দ্রনারায়ণের যে সত্যি আর আমাদের পরিচিত যে বাস্তবতা, এই দুটোর মধ্যে কোনটা বেশি জোরদার? হ্যাঁ, লোককথা বা বিশ্বাসের জগৎ কি এতটাই শক্তিশালী হতে পারে যে তা একজন ইতিহাস গবেষকের বাস্তবতাকে ওলটপালট করে দেয়? এখানেই হয়তো মূল প্রশ্নটা। গল্পটা শুধু রহস্যের সমাধান খোঁজে না, বরং আমাদের বাস্তবতার ধারণা নিয়েই প্রশ্ন তোলে। মানে আমাদের চেনা জগতের বাইরে, যুক্তির নাগালের বাইরেও কি অন্য কিছুর অস্তিত্ব থাকতে পারে? এই প্রশ্নটাই বোধহয় ছায়ার জগৎ আমাদের জন্য রেখে গেল। ভাবার মতো একটা বিষয়।